আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ইন্টারেস্টিং ক্লাসে আমি ওহিদুজ্জামান তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি পড়াবো পঞ্চম অধ্যায়, যার পাঠ শিরোনাম পদার্থের অবস্থা ও চাপ। প্রথমেই চাপ নিয়ে কথা বলি। দেখো, তোমাকে যদি একটা ফুটবল দেয় এবং সেই ফুটবলটি যদি তুমি ফাটাইয়ে ফেলো, কারো কাছে জিজ্ঞেস করলে যে তুমি বলটিকে কিভাবে ফাটাইলে, হয়তো সে বলবে যে বলের উপর বল প্রয়োগ করে ফুটবলটিকে ফাটানো হয়েছে। আবার কেউ বলবে যে না, ফুটবলের উপর চাপ প্রয়োগ করে ফাটানো হয়েছে। কেউ বলছে বল প্রয়োগ করে আর কেউ বলছে চাপ প্রয়োগ করে। আসলে বল আর চাপটা কি একটু দেখি। বল তো পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছিল, সেদিকে যাব না। চাপটা কি মূলত সেটুকুই বোঝার বিষয়, এবং বল আর চাপের মধ্যে আসলে পার্থক্যটা কতটুকু এইটুকু বোঝার জন্য চিন্তা করো, এটা একটা বস্তু। এই বস্তু দিয়ে তুমি এর উপর এইভাবে বল প্রয়োগ করছো। যখন এখানে বল প্রয়োগ করা হচ্ছে, তুমি খেয়াল করলে যে এর ক্ষেত্রফল যতটুকু, এই বস্তুর ততটুকু ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করা হচ্ছে। তো আমি ধরে নিলাম যে এখানে এতটুকু জায়গার উপর বল প্রয়োগ করা হচ্ছে এবং এই জায়গাটুকুর ক্ষেত্রফল হচ্ছে, মনে করলাম যে 3 বর্গ মিটার। এখন এই 3 বর্গ মিটার জায়গার উপর বল প্রয়োগ করলে 12 নিউটন। তাহলে একে কত? একে হচ্ছে 12 নিউটন বাই 3 বর্গ মিটার। এতটুকু এতটুকু সমান কত? 4 নিউটন পার মিটার স্কয়ার। এই যে মানটা পেলাম, এটাই হচ্ছে চাপ। তাহলে চাপ কি? চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। আর বল কি? বল হচ্ছে এই যে জায়গাটুকুর উপর আমি সব মিলিয়ে যতটুকু বল প্রয়োগ করলাম সেটা হচ্ছে বল। আর চাপ হচ্ছে মোটটুকু নয়, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে বল আর চাপ মূলত একই জিনিস। চাপ হচ্ছে বলের একটা অংশ মাত্র। তাহলে চাপের সংজ্ঞায় আমরা কি বলতে পারি? কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপ পরিমাপ করব কিভাবে? চাপ সমান, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। চাপের ইংরেজি প্রেসার, যার প্রথম অক্ষর পি, এই কারণে চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চাপ সমান কত? আমরা কিভাবে চাপ নির্ণয় করব? উপরেরটা কি? মোট মিলে মোট বল, আর নিচে ক্ষেত্রফল, কতটুকু জায়গার উপর বলটা প্রয়োগ করা হলো। তাহলে উপরে হচ্ছে বল আর নিচেই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে চাপ নির্ণয় করার জন্য আমার মোট বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করা লাগবে। এটাকেই আমরা জানি যে বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় আর ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাই চাপ পি সমান বল বাই ক্ষেত্রফল, এটা একটা সূত্র। এই সূত্র থেকে এখানে 3টা প্রতীক আছে, এর মধ্যে যে কোনো 2টার মান দেওয়া থাকলে আমরা আরেকটার মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা চাপ কি জানলাম। চাপের একক কি? একক দেখো, এইখান থেকে চাপের একক পাওয়া গেছে নিউটন পার মিটার স্কয়ার। চাপের একক নিউটন পার মিটার স্কয়ার। এখানে
এটা এটা হচ্ছে একটা লব্ধ একক। এর মধ্যে একটা নিউটন আর একটা মিটার, দুইটা একক আছে। এই কারণেই এটা লব্ধ একক। আর লব্ধ এককগুলো আলাদা আবার একটা নাম দেওয়া হয়। পদার্থবিজ্ঞানের অনেক জায়গাতেই এরকম কিছু দেখেছো। যেমন ধরো বল এর একক, বল সমান আমরা জানি ভর গুণ ত্বরণ। তাহলে সেই ক্ষেত্রে ভর কেজি আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলের একক, কিন্তু সেটাকে আমরা নিউটন বলে থাকি। আবার কাজের একক জুল, কিন্তু কাজ সমান কি জানি বল গুণ সরণ, তার মানে নিউটন মিটার। নিউটন মিটারকে আমরা জুল বলি। একইভাবে ক্ষমতার একককেও আমরা ওয়াট বলি। তো এইখানে নিউটন পার মিটার স্কয়ার, এটাকে প্যাসকেল বলা হয়। অর্থাৎ চাপের একক প্যাসকেল। তুমি যদি এটা বলো কোনো অসুবিধা নাই। এখান থেকে নৈর্ব্যক্তিকী একটা প্রশ্নও হতে পারে, প্যাসকেল সমান নিচের কোনটি? তো এই ক্ষেত্রে দেখো বললো যে প্যাসকেল নিচের কোনটির সমান। কতে হয়তো দিল যে বলের একক, বলের একক আমরা কত পেয়েছিলাম? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। খ নাম্বারে হয়তো দিল কাজের কথা নিউটন মিটার। গ নাম্বারে হয়তো এই নিউটন মিটার, নিউটন পার মিটার স্কয়ার। ঘ নাম্বারে দিল ক্ষমতা, ক্ষমতা কি ওয়াট। ওয়াট সমান আসলে কত? ওয়াট সমান হচ্ছে জুল পার সেকেন্ড। ওয়াট হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে প্যাসকেল সমান নিচের কোনটি? আবার নৈর্ব্যক্তিক প্রশ্নটা এরকম হতে পারত যে নিউটন পার মিটার স্কয়ার নিচের কোনটির সমান। ক নাম্বারে হয়তো দিল প্যাসকেল, খ নাম্বারে হয়তো দিল নিউটন, গ নাম্বারে হয়তো দিল জুল, ঘ নাম্বারে হয়তো দিল ওয়াট। এটা আমাদের মনে রাখা লাগবে যে নিউটন পার মিটার স্কয়ার মানে প্যাসকেল, প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কয়ার। এখন প্যাসকেল কাকে বলে? প্যাসকেল হচ্ছে চাপের একক, আর একক মানে হচ্ছে এক। তাহলে এইখানে খেয়াল করো, চাপের মান এক হবে। চাপের মান এক হবে কখন? চাপ কি? চাপ হচ্ছে একটা ভগ্নাংশ যার লব বল এবং হর ক্ষেত্রফল। তো ভগ্নাংশের মান কখন ওয়ানের সমান হয়? যখন ভগ্নাংশের উপরেরটা আর নিচেরটা সমান হয়, তখন সেই ভগ্নাংশের মান এক হয়। কেমন দেখো, 4কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো 1, উপরেও যা নিচেও তাই, এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে এর মান 1 হবে কখন? যখন বলও 1, ক্ষেত্রফলও 1। এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 হয়। যদি মনে হয় যে না আমি এখানে 2 নেব, হ্যাঁ অবশ্যই হবে, এখানেও 2 নেওয়া লাগবে। 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে। তোমার যা মন তাই, মূল কথা হচ্ছে উপরেরটা আর নিচেরটা সমান হওয়া লাগবে। তাহলে এখান থেকে আমরা প্যাসকেলের সংজ্ঞা কিভাবে দিতে পারি? কোন বস্তুর 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তবে যে চাপের সৃষ্টি হয় তাকে 1 প্যাসকেল বলে। আবারও বলি, কোন বস্তুর 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তবে যে চাপের সৃষ্টি হয় তাকেই 1 প্যাসকেল বলে। এখানে 1 প্যাসকেল না বলে যদি বলতো যে 10 প্যাসকেল চাপ বলতে কি বোঝো? 10 প্যাসকেল, 10 প্যাসকেল মানে এটাকে এটা দ্বারা ভাগ করে 10 হওয়া লাগবে। তো 10 কখন হবে? তাহলে উপরে 10 নিয়ে নিচে 1 নিলে তখন 10কে 1 দ্বারা ভাগ করে 10 হচ্ছে। তখন আমরা এইভাবে বলতে পারি, কোন বস্তুর
1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় তবে যে চাপের সৃষ্টি হয় তাকেই 10 প্যাসকেল চাপ বলে। কোন বস্তুর 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় তবে যে চাপের সৃষ্টি হয় তাকেই 10 প্যাসকেল বলে। এখন এখান থেকে আবার এইটুকু থেকেই আমরা কয়েকটা জিনিস জানতে পারি। ব্যবহারিক ক্ষেত্রে এর প্রয়োগ করা হয়। যেমন ধরো একটা আলপিন দেওয়া হলো তোমার, তো আলপিনের 2 মাথা, একটা সুচালু মাথা আর একটা চওড়া মাথা। এখন আমি যদি আলপিনটাকে নিয়ে 2 আঙ্গুলের মাঝে এইভাবে বল প্রয়োগ করি তাহলে আমার সুচালু মাথাটা আঙ্গুলের মধ্যে ঢুকে যাবে, কিন্তু চওড়া মাথাটা এটা ঢোকে না। এর কারণ কি? আমরা এই যে এখান থেকে জানি চাপ মানে একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশের মানের পরিবর্তন কিভাবে হয়? লবের মানের পরিবর্তন হলেও ভগ্নাংশের মানের পরিবর্তন হয়, আবার হরের মানের পরিবর্তন হলেও ভগ্নাংশের মানের পরিবর্তন হয়। কেমন হয় একটু দেখি। আমরা এখানে লিখেছিলাম 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়। আমি যদি নিচেরটা স্থির রেখে নিচে 4 রাখলাম আর উপরে যদি বৃদ্ধি করি 8 করি তাহলে দেখা যাচ্ছে 2 হচ্ছে। একইভাবে যদি 12 করি তাহলে 3 হচ্ছে। এখানে দেখো যে উপরের এই মানটা যত বড় করছি ভগ্নাংশটার মান তত বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে আমরা এটুকু বুঝি ভগ্নাংশের লবের মান যত বাড়ানো যায় সেই ভগ্নাংশের মান তত বৃদ্ধি পায়। এখানে বল উপরে আছে, চাপ যে ভগ্নাংশ সেই ভগ্নাংশের লব হচ্ছে বল। তাহলে বলের মান যত বাড়ানো যায় চাপের মান তত বৃদ্ধি পায়। আবার যদি নিচেরটার কথা চিন্তা করি, দেখো নিচে আমি উপরে 4 রেখে দিলাম, যদি আমি নিচে 1 রাখি, নিচে যদি 1 রাখি এর মান হচ্ছে 4। এটাকে উপরেরটা নির্দিষ্ট রেখে নিচেরটা যদি বাড়ানো হয় তাহলে এর মান 2। 4 কে যদি 4 দ্বারা ভাগ করি এর মান হচ্ছে 1। এখানে দেখো উপরেরটা যখন নির্দিষ্ট রেখে নিচেরটা বৃদ্ধি করা হচ্ছে তখন সেই ভগ্নাংশের মান কমে যায়। অর্থাৎ কোন ভগ্নাংশের হরের মান যত বৃদ্ধি করব সেই ভগ্নাংশের মান তত হ্রাস পাবে। আমাদের চাপ যে ভগ্নাংশ তার হরে কি আছে? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যত বাড়াবো চাপের মান তত কমে যাবে। ক্ষেত্রফল যত কমানো হবে চাপের মান তত বেড়ে যাবে। এবার চিন্তা করো যে আলপিনের কথা বলছিলাম, ক্ষেত্রফল কোন মাথার কম? সুচালু মাথার। তো সুচালু মাথার ক্ষেত্রফল যদি কম হয় সেখানে চাপের পরিমাণ বৃদ্ধি পায়, আর চওড়া মাথার ক্ষেত্রফল বড় তাহলে চাপের মান কম হয়। এই কারণেই যখন আলপিন নিয়ে আমরা বল প্রয়োগ করি তখন চিকন পৃষ্ঠ অর্থাৎ সুচালু পৃষ্ঠ আঙ্গুলের মধ্যে ঢুকে যায় কিন্তু চওড়া পৃষ্ঠ ঢোকে না। একইভাবে ধারালো ছুরি, ধারালো পৃষ্ঠ এর ক্ষেত্রফল কম, এ কারণে চাপের পরিমাণ বেশি। উল্টা পিঠে ক্ষেত্রফল বেশি চাপ কম, এই কারণে ধারালো পৃষ্ঠে কেটে যায়। আবার দেখো মেয়েরা যে হিল পরে, মেয়েরা যে হিল স্যান্ডেল পরে, এদের এই যে এইখানে ছোট্ট ক্ষেত্রফল, এই কারণে এটা মাটির মধ্যে ঢুকে যায়। কিন্তু যখন স্যান্ডেল বাই দেয় এইরকম তখন কিন্তু এর ক্ষেত্রফল বড় হওয়ার কারণে এটা ঢোকে না। এর উপর ভিত্তি করে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে তুমি যদি সমুদ্রে বেড়াতে গিয়ে চোরা বালিতে পড়ে যাও তোমার করণীয় কি?
এক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে শুয়ে পড়া। কারণ কি? কারণ হচ্ছে আমরা মানুষেরা পৃথিবী পৃষ্ঠে আমাদের ওজনের সমান বল প্রয়োগ করি। তো ওজনের সমান বল প্রয়োগ করি, সেটা দাঁড়ায় থাকলেও ওজনের সমান বল প্রয়োগ করি, যদি শুয়ে থাকি তবুও ওজনের সমান বল প্রয়োগ করি, আবার যদি বসে থাকি তবুও ওজনের সমানই বল প্রয়োগ করি। আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমাদের ওজনের সমানই বল প্রয়োগ করি। তাহলে আমরা যে অবস্থায় থাকি উপরেরটার কোনো পরিবর্তন হয় না, উপরেরটা নির্দিষ্ট থাকে। এখন চিন্তা করো, যখন আমরা দাঁড়ায় থাকি তখন আমাদের সমস্ত বলটা আমরা দুইয়ের পায়ের পাতার উপরে প্রয়োগ করি। পায়ের পাতার ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাহলে পায়ের পাতার ক্ষেত্রফল হচ্ছে, একজন মানুষের পায়ের পাতার ক্ষেত্রফল হচ্ছে 0.03 বর্গমিটার। আর যদি আমরা শুয়ে থাকি, যদি এইরকম শুয়ে থাকি, তাহলে আমাদের নিচের যে পৃষ্ঠটা মাটির সাথে লেগে থাকে, অর্থাৎ আমাদের শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 বর্গমিটার। কে বড়? এটা বড়। তাহলে যখন শুয়ে থাকি তখন চাপের পরিমাণ কম হয়, আর এখানে এটা ছোট, তাই এই সময় চাপের পরিমাণ বেশি থাকে। তাই আমরা যখন শুয়ে পড়ি তখন আমাদের শরীর পৃথিবী পৃষ্ঠে চাপ কম দেয়। এই কারণেই আমাদের চূড়াবালিতে পড়ে গেলে শুয়ে পড়া উচিত। তো চাপ এতটুকুই। এরপরে আমাদের পড়া লাগবে ঘনত্ব। মনে করো একটা বস্তু দেওয়া হলো তোমাকে, এই বস্তুটা দেওয়া হলো, দিয়ে বলল যে তুমি এই বস্তুটার ঘনত্ব নির্ণয় করো। তখন তুমি কি করবা? তুমি প্রথমে এর দৈর্ঘ্য মাপবা, এর প্রস্থ মাপবা, এরপর এর উচ্চতা মাপবা। তা আমি মনে করলাম যে এই বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দৈর্ঘ্য মনে করলাম 3 মিটার, প্রস্থ মনে করলাম 2 মিটার এবং উচ্চতা মনে করলাম 1 মিটার। তাহলে এর আয়তন কত? এর আয়তন হচ্ছে এবিসি, আয়তন ভি সমান এবিসি, তার মানে 3 গুণ 2 গুণ 1 ঘনমিটার, অর্থাৎ 6 ঘনমিটার। তাহলে আমি এই বস্তুটার আয়তন মেপে ফেললাম। এটা হচ্ছে একটা আয়তাকার ঘন বস্তু, তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কিন্তু যদি এটা ঘনক আকৃতির বস্তু হইতো তাহলে ধারের দৈর্ঘ্য দিয়ে তার ঘন করলে তার আয়তন পাওয়া যায়। একইভাবে সিলিন্ডার আকৃতির বস্তু হলে তার জন্য আলাদা সূত্র, এবং গোলক আকৃতির বস্তু হলে গোলকের আয়তনের সূত্র প্রয়োগ করে আমরা আয়তন মেপে নেব। আয়তন মাপার পর এর ভর মাপবো, এর ভরটা কত। মনে করো যে এর ভর আমি মেপে দেখলাম এম এর মান 12 কেজি। এইবার আমার ঘনত্ব নির্ণয়ের কথা। ঘনত্ব হচ্ছে, আমি 6 ঘনমিটার আয়তনের ভর মেপেছিলাম 12 কেজি, তাহলে একে কত? 12 কেজি বাই 6 ঘনমিটার। এটার নামই হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব কাকে বলে? কোন বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। কোন বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঘনত্ব সমান, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্ব সমান কত? এখানে উপরে আছে কেজি মানে ভর, তাহলে ভর, আর নিচে আছে কত? 6 ঘনমিটার মানে আয়তন। তাহলে ঘনত্ব যদি নির্ণয় করতে বলে আমরা ভরকে আয়তন দ্বারা ভাগ করব, যা পাবো সেটাই হচ্ছে ঘনত্ব। তো এখানে ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রো সমান কত? এম বাই ভি। এটা একটা সূত্র। এই সূত্র প্রয়োগ করে আমরা ঘনত্ব নির্ণয় করতে পারি। ঘনত্বের একক কত? এইখান থেকেই পাওয়া যাচ্ছে। ঘনত্বের একক উপরে ছিল কেজি আর নিচে ছিল ঘনমিটার, তাহলে কেজি পার মিটার কিউব। ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব।
এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় কোনো বস্তুর ঘনত্ব 6 কেজি মিটার পার মিটার কিউব বলতে কি বোঝো? 6 কেজি পার মিটার কিউব বলতে কি বোঝো? তখন কি করব আমরা? ঘনত্বের মান 6 হবে। ঘনত্বের মান 6 হবে। কখন 6 হবে? যখন এটাকে এটা দ্বারা ভাগ করে 6 বানানো লাগবে। তাহলে উপরে 6 নিচে 1, এটাই হচ্ছে 6 হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে এত আর এত কেজি। তাহলে আমার কি বলা লাগবে? কোন বস্তুর ঘনত্ব 6 কেজি পার মিটার কিউব বলতে আমরা বুঝি বস্তুটির 1 ঘনমিটার আয়তনের ভর 6 কেজি। এখন আমরা স্থির তরলে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করব। কেমন একটু দেখো, যে এইখানে মনে করলাম যে একটা পাত্র, এই পাত্রে এতটুকু পরিমাণ পানি আছে। এখন এই যে পানি, এই পানি এর তলে তো বল প্রয়োগ করে। আর কতটুকু বল প্রয়োগ করে? আমরা জানি সব কিছুই পৃথিবী পৃষ্ঠে তার ওজনের সমান বল প্রয়োগ করে। তাহলে এখানে যে পানি আছে, এই পানিটা এর তলে তার ওজনের সমান বল প্রয়োগ করবে। তাহলে পানির ওজন আর পানি কর্তৃক যে প্রযুক্ত বল সমান। এখন আমি মনে করি যে এইখানে যে তরল আছে, তরলের ঘনত্ব রো। এখানে পানি আছে তল থেকে h উচ্চতায়, অর্থাৎ পানির গভীরতা h। এখন এর যে তল, এই তলের ক্ষেত্রফল মনে করলাম a। এবার এখানে এই যে তলের কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে কতটুকু পরিমাণে পানিটা চাপ প্রয়োগ করবে আমরা সেটাই নির্ণয় করতে চাচ্ছি। তাহলে চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। তাহলে আমার এই ক্ষেত্রফলের উপর কতটুকু বল প্রয়োগ করবে সেটুকু নির্ণয় করব। কতটুকু বল প্রয়োগ করবে? তরলের ওজনের সমান। তাহলে এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান কত? তরলের ওজন। ওজন সমান আমরা কি জানি? ওজন হচ্ছে কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে তার ওজন বলা হয়। পরিমাপ করে কি দিয়ে? ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল দ্বারা। তাহলে এই ক্ষেত্রে তরলের ওজন মানে তরলের ভর গুণ অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। এখন ভরের মান কত? একটু আগে আমরা ঘনত্ব শিখেছিলাম, ঘনত্ব সমান ভর বাই আয়তন। এইখান থেকে ভরের মান কত? ভরের মান হচ্ছে ঘনত্ব গুণ আয়তন। তাহলে এই মান যদি আমি বসাই, ভরের মান ঘনত্ব গুণ আয়তন। আর এখানে অভিকর্ষ ত্বরণকে আমি জি দ্বারা প্রকাশ করলাম। এবার দেখো এই আয়তন, এর আয়তন কত? সিলিন্ডারের আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফলের সাথে যদি গভীরতা দিয়ে গুণ করি তাহলে আয়তন পাওয়া যায়। এটা আসলে যে সকল বস্তুর ক্ষেত্রফল প্রত্যেকটা জায়গাতে সমান, অর্থাৎ একই রকম ভাবে, কোনো জায়গায় একটু চিকন হয়ে গেছে বা কোনো জায়গায় একটু মোটা হয়ে গেছে, এইরকম যদি না হয়, সমানভাবে যদি উঠে যায়, তার সব সময়ই সেই বস্তুর আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হয়। দেখো এই বস্তুর কথা যদি চিন্তা করো, এর আয়তন আমরা জানি ABC। তো কেন ABC? এই কারণে যে তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো AB এর উচ্চতা C দিয়ে গুণ করলে এর আয়তন পাওয়া যায়। ঠিক একই ভাবে
এর আয়তনও এর ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে পাওয়া যায়। তাহলে এটা সিলিন্ডার আকৃতির পাত্র, এখানে ভূমির ক্ষেত্রফল ছিল a, তাহলে ভূমির ক্ষেত্রফল a আর এর উচ্চতা হচ্ছে h। তাহলে আমরা ঘনত্ব লিখলাম, এইখানে আয়তনকে আমি লিখি ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, শুধু ক্ষেত্রফলই লিখি, না হলে এই পাশে আটানো যাবে না। তাহলে ক্ষেত্রফল গুণ উচ্চতা গুণ অভিকর্ষ ত্বরণ। এখন সবগুলোকে যদি আমি প্রতীক দ্বারা প্রকাশ করি, এটা রো, এটা এ, এটা এইচ, এটা জি, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি এ এইচ রো জি। কি পেলাম? এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে এ এইচ রো জি। তাহলে আমাদের নির্ণয় করার কথা কি? আমরা নির্ণয় করতে চাচ্ছিলাম চাপ কত। চাপ পি সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মান কত? এ এইচ রো জি, আর ক্ষেত্রফলের মান এ, এ আর এ কেটে গেলে এইচ রো জি। তাহলে আমরা এখান থেকে পেলাম স্থির তরলের কোন বিন্দুতে চাপ হচ্ছে এইচ রো জি। অর্থাৎ চাপটা তিনটা বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে এইচ মানে কত গভীরতা, আর একটা হচ্ছে রো মানে ওই তরলটার ঘনত্ব, আর জি অভিকর্ষ ত্বরণ। তা আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ প্রায় সব জায়গায় সমান হয়। আমরা ধরে নিই আর কি যে প্রত্যেকটা জায়গাতেই অভিকর্ষ ত্বরণের মান সমান। তাহলে অভিকর্ষ ত্বরণ এটা স্থির, বাকি থাকলো গভীরতা আর ঘনত্ব। তাহলে এখান থেকে আমরা বুঝি চাপটা দুইটা জিনিসের উপরে নির্ভর করে, তরলের গভীরতা আর তরলের ঘনত্ব। তরলের গভীরতার উপর কিভাবে নির্ভর করে একটু দেখো। যদি পানির ঘনত্ব মানে তরলের ঘনত্ব যদি নির্দিষ্ট থাকে, যদি স্থির থাকে, অর্থাৎ তরলের ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণের যদি কোনো পরিবর্তন না করা হয়, তাহলে এই গভীরতার উপরে কিভাবে নির্ভর করে একটু এইভাবে দেখো যে এইখানে একটা চৌবাচ্চা, সম্পূর্ণ জায়গাতেই পানি ভরা আছে। এখন যদি এইখানে একটা ছিদ্র করো, তাহলে দেখবা এর গায়ে শুয়ে শুয়ে পানি পড়বে। এখানে যদি হয় আরেকটু দূর দিয়ে যাবে, এখানে হলে আরেকটু দূর দিয়ে যাবে, এইখানে হলে সর্বোচ্চ দূর দিয়ে যাবে। এর কারণ কি? কারণ হচ্ছে যত নিচেই তত বেশি তার চাপ প্রয়োগ হয়, অর্থাৎ গভীরতা যত বেশি চাপ তত বেশি। এই কারণেই এখানকার নিচের পানিটা বেশি দূরে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? গভীরতা যত বেশি হয় চাপের মান তত বৃদ্ধি পায়। তার মানে স্থির তরলের চাপ গভীরতার সমানুপাতিক। আমরা এইভাবে লিখতে পারি চাপ পি প্রপোর্শনাল এইচ। গভীরতা যত বেশি চাপ তত বেশি। বাকি থাকলো কি? ঘনত্ব। ঘনত্বর বেলায় কি ঘটে? ঘনত্ব হচ্ছে, তোমরা ছোটবেলায় শিখে আসছো পুকুরের পানি অপেক্ষা সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ। এটা কেন সহজ? এটা এই কারণে সহজ, সমুদ্রের পানিতে লবণ মিশ্রিত থাকে, সমুদ্রের পানির ঘনত্ব বেশি। ঘনত্ব বেশি এই কারণে সেখানে পুকুরের পানি থেকে সমুদ্রের পানিতে চাপটা বেশি থাকে, এই কারণে ও প্রায় ভেসেই থাকে। শুধু হাত পা নাড়ায় নাড়ায় এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয়। কিন্তু পুকুরের পানিতে ওই চাপটা কম থাকার কারণে ও নিচেই চলে যায়। বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবা যদি তোমরা ডেড সি বা মৃত সাগর নিয়ে চিন্তা করো। মৃত সাগরের পানির ঘনত্ব অনেক বেশি, সেখানে লবণের পরিমাণ বেশি, পানির মধ্যে অনেক অনেক জিনিসপত্র
মিশ্রিত অবস্থায় থেকে এই পানির ঘনত্বটা অনেক বেড়ে গেছে। কতটুকু বেড়ে গেছে যে ওর মধ্যে যদি কোনো একজন মানুষকে ফেলে দেওয়া হয়, সেই মানুষ ডোবে না, পানির উপরে ভেসে থাকে। তাহলে এটা কেন ঘটতেছে? পানির ঘনত্বটা বেশি হওয়ার কারণে। অর্থাৎ ঘনত্ব যত বেশি হয় চাপটা তত বেশি। তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো, একটা ডিম প্রথমে পানির মধ্যে যদি দাও, তখন দেখবা ডিমটা যদি ভালো হয় তাহলে ডিমটা পানিতে ডুবে যায়। আর ডিম যদি পচা হয় তাহলে ডোবে না, ভেসে থাকে। কারণ কি? কারণ পচা ডিমের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, সেই কারণে ও ভেসে থাকে। আর ভালো ডিম তার ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি, এই কারণে ভালো ডিম পানিতে ডুবে যায়। তো একটা ভালো ডিম যখন দেখলে পানিতে ডুবে গেল, এই মুহূর্তে তুমি পানির ঘনত্ব ওর মধ্যে লবণ নিবা। লবণ নিয়ে একটু গোলানোর পর যখন সম্পূর্ণ লবণটা দ্রবীভূত হয়ে যাবে, এবার তুমি একটু ডিম দাও, দেখো যে এই ডিম আর আগের মতো ডুবছে না, এটা ভেসে আছে। এখান থেকে আমরা বুঝলাম ঘনত্ব, তরলের ঘনত্ব যত বেশি হয় চাপের পরিমাণ তত বেশি হয়। এখন আমরা প্লবতা নিয়ে কথা বলবো। প্লবতাটা কি জিনিস? দেখো, তোমাকে যদি কোনো একজন কাঠ ব্যবসায়ী বলে বড় একটা গাছের গুড়ি, এটা যদি তুমি বাড়িতে নিয়ে যেতে পারো মাথায় করে, তাহলে এটা আমি তোমাকে দিয়ে দেব, তুমি কি নিতে পারবা? যদি অনেক বড় গাছের গুড়ি হয়, গাছ নিয়ে বাড়িতে যাওয়া তো দূরের কথা, তুমি তোমার শরীরের সকল বল প্রয়োগ করার পরও এক চুল পরিমাণ নড়াতে পারবা না। কিন্তু এই গাছটাকে যদি পানিতে ফেলে দাও, পানিতে ফেলে দেওয়ার পরে এটাকে দড়ি দিয়ে টানতে টানতে বাড়িতে নিয়ে যেতে পারবা। এটা কেন হয়? যখন মাটিতে আছে তখন নিতে পারছি না, কিন্তু পানির মধ্যে নিলেই এটা নিয়ে যাওয়া যাচ্ছে। এই কারণেই যে যখন কোনো বস্তুকে পানির মধ্যে নেওয়া হয় তখন তার ওজন কমে যায়, কিছুটা ওজন হারায় বলে মনে হয়। এই যে ওজন হারায়, এটা কেন হারায়? এই হারানোর কারণ হচ্ছে পানি সবসময়, পানির মধ্যে যদি কোনো বস্তু ফেলে দাও তাহলে পানি সবসময় সেই বস্তুকে উপরের দিকে একটা বল প্রয়োগ করে। এই বলের নামই হচ্ছে প্লবতা। তাহলে প্লবতা এই সংজ্ঞা আকারে যদি বলি কি হয়? কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে একটি বস্তুকে নিমজ্জিত রাখলে ওই বস্তুর উপর তরল বা গ্যাসীয় পদার্থ যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই প্লবতা বলে। এখন আমরা প্লবতা নির্ণয় করব। কিভাবে প্লবতার মান পাওয়া যায় একটু দেখো। প্লবতা নির্ণয় করার জন্য আমাদের এখানে মনে করলাম যে একটা পাত্র নিলাম, এই পাত্র এই পর্যন্ত পানি আছে, পানির মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত আমি একটা বস্তু নিলাম, যে বস্তুর উপরিতল পানির মুক্ত পৃষ্ঠ থেকে H1 গভীরে, আর নিম্নতল পানির মুক্ত পৃষ্ঠ থেকে H2 গভীরে আছে। আর এই বস্তুটার উচ্চতা মনে করলাম H। তাহলে এই মোটটুকু থেকে যদি এইটুকু বাদ দিই, এখানে H পাওয়া যাবে। এই কারণে H2 - H1 = H লিখলাম। এই পানির ঘনত্ব মনে করলাম রো এবং অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। এখন প্লবতা সমান কত? প্লবতা হচ্ছে
ভাবো যে এই বস্তুটির নিচেই যে পানি আছে সেই পানি উপরের দিকে বল প্রয়োগ করছে, আর উপরের যে পানি আছে সেই পানি ওকে নিচের দিকে বল প্রয়োগ করছে। বল বড় কোনটা? বড় অবশ্যই নিচেরটা। কেন নিচেরটা বড়? কারণ হচ্ছে এখানে প্রবণতার সংজ্ঞার মধ্যে বলা হয়েছিল যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে সেটা হচ্ছে প্রবণতা। তাহলে উপর থেকে একটা নিচের দিকে বল প্রয়োগ করে, নিচের থেকে একটা উপরের দিকে বল প্রয়োগ করে, দুইজনের লব্ধি বলের দিক হচ্ছে উপরের দিক। তাহলে নিচের বলটাই বড়। নিচের বল মনে করলাম নিচের এই পানি F2 পরিমাণ বল প্রয়োগ করে আর উপরের থেকে F1 পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে লব্ধি বল কত? F2 F1। এখন F এর মান কত? পানি কি পরিমাণ বল এখানে প্রয়োগ করে? আমরা স্থির তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয় করার সময় সেখানে দেখেছিলাম এ পৃষ্ঠের উপর প্রযুক্ত বল হচ্ছে AH rho g। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে AH, এখানে নিচেরটা গভীরতা কত? H2 রো, পানির ঘনত্ব সব জায়গায় সমান, অভিকর্ষ ত্বরণও একই, তাহলে এটার ক্ষেত্রে AH rho g, AH1 rho g। এইখান থেকে যদি আমি a rho g কমন নিই তাহলে H2 H1 থাকে আর rho g, এইটুকুর মান কত? H rho g। যখন স্থির তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয় করি তখন আরো বলছিলাম যে সিলিন্ডার আকৃতির বস্তুর বা আয়তাকার ঘনবস্তুর আয়তন কিভাবে নির্ণয় করে? ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে এখানে এই যে বস্তু, এই বস্তুটার ক্ষেত্রফল আর উচ্চতা h, তাহলে এইটুকু সমান কত? আয়তন v rho g পেলাম। আবার আমরা ঘনত্বের সংজ্ঞা থেকে জানতাম ঘনত্ব সমান ভর বাই আয়তন। এখান থেকে দেখো m এর মান কত? v rho, তাহলে v rho এর মান হচ্ছে m আর g হচ্ছে g। mg মানে কি? mg মানে ওজন, তাহলে ওজন পেলাম, প্লবতার মান ওজন। কার ওজনের সমান? এটা হচ্ছে অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন। এই অপসারিত তরলের ওজন কি জিনিস? যদি তুমি পানির মধ্যে কোনো একটা বস্তু দাও, কিছু পরিমাণ পানি পড়ে যায়, চিন্তা করো এক বালতি পানি ভরে রাখছো একদম সমান ভরা, পাত্রের বালতির কোনো খালি জায়গা নেই, এই অবস্থায় যদি তুমি এই বস্তুটা ঢোকাও পানির মধ্যে তখন দেখবা কিছু পানি পড়ে যায়। এই যে পানিটা পড়ে গেল এই পানিটাই হচ্ছে অপসারিত তরল। এইখানে আমরা প্লবতার মান কত পেলাম? অপসারিত তরলের ওজন। কোন অপসারিত? এখানে এই যে বস্তুটা রেখেছিলাম, এই বস্তুটা রাখার জন্য যে পরিমাণ পানি পড়ে যায় অর্থাৎ সমআয়তনিক পানি, এই সমআয়তনিক পানির ওজনের সমান। তাহলে প্লবতার মান সমআয়তনিক পানির ওজন সমান। এখন এর উপর ভিত্তি করে আর্কিমিডিস একটা সূত্র বলছিল। কি সূত্র? সূত্রটা হচ্ছে এই যে কোনো বস্তুকে পানির মধ্যে যখন নেওয়া হয় তখন তার ওজন কমে যায়, কিছুটা ওজন হারায় বলে মনে হয়, এই হারানো ওজন হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান। আর অপসারিত তরলের ওজন কার সমান? প্লবতার সমান। আমরা এখানে নির্ণয় করলাম, তাহলে হারানো ওজন প্লবতার সমান অথবা অপসারিত তরলের ওজনের সমান। এর উপর ভিত্তি করেই মূলত কোনো বস্তু ভাসে না ডোবে সেটা আমরা বুঝতে পারি। কেমন? এখানে এই প্লবতা বা অপসারিত তরলের ওজন,
এই দুটো তো একই জিনিস। আর একটা জিনিস খেয়াল করো, যখন পানির মধ্যে কোনো একটা বস্তুকে রাখা হয়, সেই বস্তুটা একটা ওজন আছে, সেই ওজন জনিত কারণে সে নিচে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ বস্তুর বল ওজনের সমান নিচের দিকে ক্রিয়ারত। তো বস্তুর ওজনকে যদি আমি W1 দ্বারা প্রকাশ করি, আর এই প্লবতা বা অপসারিত তরলের ওজনকে যদি আমি W2 দ্বারা প্রকাশ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে বস্তুটা ভাসবে না ডুববে? দেখো, একটা বস্তু এর ওজন নিচের দিকে ক্রিয়া করে আর প্লবতা উপরের দিকে ক্রিয়া করে। দুইজন, আর তার মানে এই বস্তু যখন আমি পানির মধ্যে রাখবো তখন দুইটা বল ক্রিয়া করে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। তাহলে এদের লব্ধি বলের দিক কোন দিক? ও সেই দিকে যাবে। তো উপরের থেকে যদি বেশি হয় নিচেই চলে যাবে। উপরে থেকে নিচেই কোন বল কাজ করে? ওজন। তার মানে ওজন যদি বড় হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। তাহলে W1 is greater than W2 হলে বস্তুটি ডুবে যাবে। আর বস্তু যখন ডুবে যায় তখন বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বড় হয়। বস্তু যখন ডুবে যায় তখন বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বড় হয়। যদি W1 আর W2 সমান হয় তখন কি হয়? তখন নিমজ্জিত অবস্থায় থাকে পানির মধ্যে, তখন নিমজ্জিত অবস্থায় থাকে। এই ক্ষেত্রে বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব সমান হয়। যদি বস্তুর ওজন প্লবতার থেকে ছোট হয়, এই সময় পানিতে ভেসে থাকে অথবা আংশিক নিমজ্জিত অবস্থায়। দেখো, ভেসে থাকা আর আংশিক নিমজ্জিত হওয়া একই কথা। কি রকম একই কথা? তুমি পানির মধ্যে যখন, পানির উপরে যখন একটা বস্তু রাখবা, সেটা যতই ভাসুক তার কিছু একটা অংশ তো পানির মধ্যে থাকে। এই যে পানির মধ্যে যেটুকু থাকে সেইটুকু হচ্ছে নিমজ্জিত হওয়া। তো যখন ভেসে থাকে তার মানে উপরেও কিছু আছে, নিচেও কিছু আছে, এই জন্য এটাকে বলে আংশিক নিমজ্জিত অবস্থায়। আর যদি এমন হয় যে সম্পূর্ণই পানির ভিতরে, পানির উপরে নাই কিন্তু বস্তুটা পানির মধ্যে একদম তলানিতেও চলে যাচ্ছে না, এটাকে বলা হয় সম্পূর্ণ নিমজ্জিত। তো এই ক্ষেত্রে যখন বস্তুর ওজনটা কার থেকে, এটা কি, এটা হচ্ছে প্লবতা বা সমআয়তনিক তরলের ওজনের সমান বা অপসারিত তরলের ওজন। বস্তুর ওজন যখন ওর থেকে ছোট হয় তখন আংশিক নিমজ্জিত হবে অথবা ভেসে থাকবে। সব মিলিয়ে তোমাদের এই চ্যাপ্টারের আর অবশিষ্ট আছে প্যাসকেলের সূত্র এবং স্থিতিস্থাপকতা। তাছাড়া বাতাসের চাপ, এই তিনটা বিষয় আছে। এই তিনটা বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও করব, অর্থাৎ পার্ট 2-তে তোমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ।